আসছে পবিত্র মাহে রমজান। আর এই রমজানে আসলে একা হাতে সব কিছু সামলে বাচ্চা কাচ্চা সংসারের সব কিছু সামলে আমরা যখন রোজার প্রিপারেশনগুলো নিতে যাই সেক্ষেত্রে কিন্তু অনেকটা হিমশিম খাই। তারপরেও যদি আগে থেকে প্রিপারেশনগুলো নেওয়া হয়ে যায় তাহলে কিন্তু রমজান মাসটা একদম রিল্যাক্স থাকা যায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, যদি আজকের ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার পেজটা এবং চ্যানেলটা একবার হলেও ফলো করে যাবেন, যেন পরবর্তীতে কিছু যেই সাংসারিক টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলো যেন আপনাদের কাজে লাগে। তো সেজন্য অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো প্রথমে হচ্ছে আমি টুকটাক যেগুলো রান্নাবান্না করেছিলাম, এটা হচ্ছে শবে বরাতের আয়োজন প্লাস হচ্ছে আমার রোজার প্রিপারেশন নিয়ে একটা ছোটোখাটো ব্লগ। তো এখানে যেহেতু টমেটোর সিজনটা একদম চলে যাচ্ছে, এমন একটা অবস্থায় চলে আসছে, তো ভাবলাম কিছুটা ফ্রোজেন করে রাখি, মানে সারা বছরের জন্য তো না, অন্তত 2 থেকে 3 মাস খাওয়া যাবে এইরকম পরিমাণে আমি ফ্রোজেন করে রেখে দেব। তো এখানে টোটাল হচ্ছে আমি প্রায় 6 থেকে 7 কেজি টমেটো এনেছিল, তার মধ্যে থেকে এখানে নিয়েছি প্রায় 6 কেজি, আরও 1 কেজি আলাদা করে রেখে দিয়েছি। সেগুলো আরও একটু নরম হলে আলাদা করে ওইগুলোর সস করব। তো সস কিন্তু আমার এর আগেও বানানো হয়েছে, আমি আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা আপনাদেরকে দিব। আপনারা এই সসটা যদি বাসায় একবার বানিয়ে ফেলেন দেখবেন সারা বছর কিন্তু খেতে পারবেন একদম অনায়াসে। তো এখানে টমেটোগুলো ভালো করে পরিষ্কার করে ধোয়ার পর আমি জাস্ট 4 ফালি করে নিয়েছি, যেগুলো বড় মানে ছোট সাইজ ছিল সেগুলো 2 ফালি করেছি। আর এরকম ছোট 2টা স্টিলের থালিতে দিয়েছি, এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব জাস্ট হচ্ছে আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার মধ্যে কিন্তু এগুলো জমে একদম শক্ত আইস হয়ে যাবে উপরের পার্টটাতে। তো তখনই আমি আসলে এটা জিপলক ব্যাগে রেখে দিব ফ্রোজেন করার জন্য। আর এখানে হচ্ছে বাকি অর্ধেক অংশ দিয়ে আমি আজকে আবার একটু পিউরি বানাচ্ছি, যেটা হচ্ছে টমেটো পিউরি। আর এই টমেটো পিউরিটা যে কোনো মাছ ভুনা বা বিভিন্ন ধরনের মাংস ভুনাতেও কাজে লাগে, তাই পিউরি করেও আলাদা করে রেখে দিলাম। এপাশে হচ্ছে আদা করে নিচ্ছি, আদাটা হচ্ছে একবারেই করে ফেলে, যেটা হচ্ছে কিনা আমার পুরো রমজান চলে যাবে। কিন্তু পেঁয়াজ রসুনটা একসাথে বেশি করে করি না, কারণ পেঁয়াজ রসুনের যে একটা আলাদা মানে স্মেল থাকে বা গ্যাস থাকে সেটা কিন্তু চলে যায়। তো সেজন্য আদা রসুনটা জাস্ট হচ্ছে আমি 1 সপ্তাহ বা 10 দিন যাবে এরকম পর্যায়ে করে রাখি। তা আদাটা আমি কিছু রাখবো একটা বাটিতে, আর কিছু যেটা নর্মালি কয়েকদিনের মধ্যে ব্যবহার হয়ে যাবে সেগুলো আমি এরকম একটা ট্রেতে প্রথমে অয়েল ব্রাশ করে দিয়েছি, সাথে হচ্ছে একটা র্যাপিং পেপার দিয়ে দিয়েছি যেন আমার মোল্ড আউট করতে ইজি হয়। আপনাদের বাসায় যদি আইসের মোল্ড আলাদা থাকে সেখানেও দিতে পারেন, আর এভাবে দিলে আরও বেশি ইজি, খুব তাড়াতাড়ি কিন্তু কাজটা শেষ হয়ে যায়। আর আদার মধ্যে সামান্য পরিমাণ তেলটা দিয়ে দিলাম, সেক্ষেত্রে আদার যে ফ্লেভারটা থাকে সেটাও ভালো থাকে, আর এখানে মোল্ড আউট করতেও ইজি হয়। তো এই পর্যায়ে রেখে দেবো ডিপ ফ্রিজে। এবার হচ্ছে শবে বরাতে যে রোজাগুলো রাখা হয়, এটা বেসিক্যালি শবে বরাতের রোজাও না, এটা হচ্ছে নফল রোজা বা ইয়াজমির যে রোজা বলা হয়, সেই 3টা রোজার একটা প্রিপারেশন নিচ্ছিলাম। তো এখানে চনা বুট, খেসারির ডাল, তারপর বুটের ডাল ছিল, যেটা হচ্ছে কিনা আমি বুটের হালুয়া বানাবো। তো পরের দিন যেহেতু শবে বরাতে এই জিনিসপত্রগুলো বানাতে হবে সেজন্য আমি আগের দিন রাতে প্রিপারেশনগুলো নিচ্ছি। প্রথমে হচ্ছে বুটের ডালটা একটু ভালো করে পরিষ্কার করে তারপর পানিতে ভিজিয়ে রাখবো। সবগুলো ডালই আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ভিজিয়ে রেখেছি সারা রাতের জন্য। সেক্ষেত্রে দেখা যায় কি সেদ্ধ হতে খুব কম সময় লাগে, আর রান্না করতেও খুব ইজি হয় তাড়াতাড়ি আসলে সেদ্ধ হওয়ার কারণে। তো যাই হোক, আমি এখানে প্রথমে হচ্ছে বুটের ডালটা দিচ্ছি সেদ্ধতে। আর রোজার ক্ষেত্রে আমি কি করি, রোজার ক্ষেত্রে হচ্ছে কি মানে চনার ডাল এবং যেই খেসারির ডাল যেটা পেঁয়াজুতে ব্যবহার করা হয় আর কি, এই জিনিসটা আসলে তেমন বেশি একটা করি না, মানে হচ্ছে 10 দিন পরিমাণ যাবে এরকম করে করে রাখি ফ্রিজে। কারণ হচ্ছে একসাথে আসলে পুরো মাসের জন্য যদি করতে যাই, একটা যে টেস্ট থাকে খাবারের সেই টেস্টটা তো থাকেই না, তার উপরে হচ্ছে জিনিসটা তো আসলে হেলথের জন্য ভালো হয় না। তো আমার বাসার সবাই এরকমটা একদমই পছন্দ করে না, মানে দেখা যায় কি 10 দিনের জন্য যদি করতে যায় সেক্ষেত্রেও তারা সেটা খেতে চায় না। তো আমি চেষ্টা করি যে যত কম সময়ের জন্য রাখা যায়, তারপরও ইবাদতের একটা বিষয় আছে সেইটার কথা মাথায় রেখে 10-15 দিন এরকম করে রাখি। তো এভাবে যাই হোক, আমি ছোট ছোট বক্সও করা হয় না, ছোট বক্সে যদি দেখি একসাথে বেশি পরিমাণ করে ফেলি সেক্ষেত্রে ছোট বক্স করি, আর না হয় যখন দেখি অল্প পরিমাণ, যেমন এই পরিমাণটা হচ্ছে আমার ঘরের জন্য মোটামুটি 10 দিনের জন্য এনাফ। তো এভাবে হলে আমি একটা মানে ছোট ছোট বক্স করে রাখি, যেটা বেশি ছোটও না, মানে মাঝারি বক্স বললে হবে। আমি পরবর্তীতে দেখাচ্ছি আপনাদের।
এটা হচ্ছে চনাটা আমি সিদ্ধ করার পরে একদম ঠান্ডা করে নিয়েছি। এখন হচ্ছে আমি এয়ারটাইট একটা বক্সে ফ্রিজে রেখে দিব। আর বলে রাখি ভালো, আমার ফ্রিজটা হচ্ছে স্যামসাংয়ের। সো স্যামসাংয়ের যারা ফ্রিজ ব্যবহার করেন তারা জানেন ডিপটা কিন্তু অনেকটাই ছোট থাকে, তো তেমন বেশি কিন্তু জায়গা নষ্ট করা যায় না। সো আমি এরকম একসাথে সবগুলো এভাবে করে রেখে দিই, মোটামুটি আমাদের 10 দিন পর্যন্ত চলে যায়। এবার হচ্ছে ডালটাকেও ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখানে প্রথমে ধুয়ে ঝুড়িতে শুকাতে দিলাম, পানিটা ঝরে গেছে। এ পর্যায়ে হচ্ছে আমি ডালটা ব্লেন্ড করে নিব। শবে বরাতে আসলে সব কিছু ম্যানেজ করা খুবই টাফ ছিল। মানে দেখা যায় এদিকে ইফতারের আয়োজন ছিল, তারপর হচ্ছে শবে বরাতে অন্যান্য আয়োজন। শবে বরাতের দিনে প্রায় 50টার মতো রুটি বানাতে হয়েছে। মানে এবার প্রতিবার আমি যেই খালার মাধ্যমে বানাই রুটি, সেই খালাও এবার আসেনি, তো পুরো চাপটাই আসলে আমার উপর চলে আসে। তো আমি আসলে চেষ্টা করেছি যতটুকু সম্ভব, যত সুন্দর করে হোক সব কিছু অ্যারেঞ্জ করার। এখানে আমি রুটিগুলো সব কিছু বানিয়ে ঝুড়িতে রেখে দিয়েছি। আর শবে বরাতে রুটি হবে, মানে চালের রুটি হবে, আর গরুর মাংস হবে না, সেটা তো একদমই হয় না। তো এখানে গরুর মাংস, সুজির হালুয়া, বুটের হালুয়া, এরপর আমি এর আগের দিনে প্রায় আপনার গাজরের হালুয়া এবং বেসনের একটা হালুয়া করেছিলাম, সেটাও একসাথে সার্ভ করেছিলাম টেবিলে। সো এখানে বুটের হালুয়াটার একটা প্রিপারেশন নিচ্ছি, অল্প অল্প করে ব্লেন্ড করছি, কোনো প্রকার পানি ছাড়া। হালুয়া বানানোর মধ্যে আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় যেটা হচ্ছে কিনা বুটের হালুয়া আর সুজির হালুয়া। আর আসলে অন্যান্য আইটেমের হালুয়াগুলো বানাতে চাইলেও বাসা সবাই একদমই মিষ্টি পছন্দ করে না, সবাই হচ্ছে একদম ঝাল লাভার। সো তাদের জন্য আমার স্কিপ করতে হয়। তারপরে আমি যেটা করলাম, রুটির জন্য প্রথমে হচ্ছে 2 কাপ চালের গুঁড়া আর হচ্ছে 1 কাপ ময়দা দিয়েছি। ময়দাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে দেখবেন রুটিটা খুবই সফট হয়। আর আপনার মিনিমাম 4 থেকে 5 দিন আপনি রাখতে পারবেন ফ্রোজেন করে নর্মালি। সো এক্ষেত্রে ময়দাটা আমি রেডি করে এপাশে হচ্ছে কি গরম পানি আগে থেকে বসিয়েছিলাম 2 টেবিল চামচের মতো লবণ দিয়ে। তো সবগুলো ময়দা এবং চালের গুঁড়ো একসাথে দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে একটা ডো করে নামিয়ে নিব। আর আমি সবসময় গরম ডোটাই একদম রেডি করে ফেলি, কেন দেখা যায় কি খুবই সফট হয়, আর গরম গরম আসলে করে ফেললে আপনার মানে ডোটা একদম টাইট হয় না, খুবই সফট করে বানানো যায়। আর এটার পাশাপাশি আরেকটা টিপস হচ্ছে, আপনি যদি গরম ডোটা মানে হাতে ধরতে না পারেন, সেক্ষেত্রে কোনো একটা ম্যাশার বা কোনো একটা বড় সাইজের বাটি দিয়েও কিন্তু, মানে মিডিয়াম সাইজের বাটি যেটা আপনার হাতে ধরতে সুবিধা হবে, সেটা দিয়ে ভালো করে প্রেস করে নিতে পারেন। তো আমি এই পর্যায়ে এরকম করে নিয়েছি, আর হালকা গরম লাগছিল হাতে, তাই একটু হাতে পানি ভিজিয়ে ভিজিয়ে করছি। তো আপনি চালের রুটিটাকে আসলে দেখা যায় কি যত বেশি ময়ান করবেন তত বেশি সফট হবে, তত বেশি সুন্দর হবে। চালের রুটি বানাতে আমার খুবই মজা লাগে, কারণ হচ্ছে আপনার চালের গুঁড়ি ছিটিয়ে বানালে খুবই স্মুথলি আর খুব দ্রুত বানানো যায়। তো যাই হোক, এখানে হচ্ছে আমার প্রায় 50টার মতো রুটি হয়েছে, 2টা বড় বড় ডো দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ সবগুলো একদম পারফেক্টলি করতে পেরেছি। তো এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে। চালের গুঁড়ির ডো সবসময় একদম 100% ঢেকে তারপর আপনারা বানাবেন। মানে আমার কথা হচ্ছে একটা ডো হাতে নিয়ে যদি আপনি রুটি বানান, সেক্ষেত্রে আবার আপনার বাকি ডোগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। সো এই কাজটা যদি আপনি না করেন, ডোটা একদম শক্ত হয়ে যাবে, আপনার রুটিও সুন্দর হবে না, শক্তও হয়ে যাবে। তো আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, প্রথমে কাটার দিয়ে একই সাইজের করে সবগুলো লেচি কেটেছি, যেন বেশি বড় না হয়, কারণ হচ্ছে চালের রুটি যত পাতলা করা যায় ততই খেতে মজা আর কি। তো এখানে ছোট রুটি করার জন্য আমি প্রথমে মানে যে রুটি বেলার আছে সেটাতে না করে আগে এখানে করে নিচ্ছি, সেক্ষেত্রে খুব ইজি হয়েছে, তাড়াতাড়ি করে ফেলতে পারছি। আর এই পাশে হচ্ছে কিনা আমি সুজিটা যেটা হচ্ছে হালুয়া বানাবো সেটার জন্য একটু প্রিপারেশন নিয়েছি। সুজিটা আগে থেকে ভেজে নিলে দেখা যায় কি একটা কাঁচা স্মেল থাকে, সেটা আসে না। আর আমার শাশুড়ি সবসময় বলে সুজিটাকে এভাবে ভেজে তারপর হালুয়া বানানোর জন্য, এটা ওনার খুব পছন্দের। তা আমি 2 কাপ সুজি এভাবে ভালো করে চুলার আঁচটা লোতে রেখে ভেজে আলাদা করে রেখে দিয়েছি। এখানে হচ্ছে আমার অর্ধেক পরিমাণ রুটি, আরও বাকি অর্ধেক হচ্ছে যে বড় থালটাতে আপনারা দেখিয়েছিলাম সেখানে বাকি অর্ধেক আছে। তো এখানে আমি একে একে রুটি বানিয়ে নিয়েছি। রুটি বানিয়ে দেখা যায় কি সিদ্ধ রুটিগুলা সাথে সাথে পুড়ে ফেলতে হয় না, মানে একসাথে আপনি অনেকগুলো বানিয়ে তারপর কিন্তু
রুটিগুলো পুড়ে নিতে পারবেন। আমার আম্মা সবসময় রুটি বানানোর ক্ষেত্রে একটা ট্রিক্স আমাকে শিখিয়ে আসছে, আর এটার জন্য আমি অনেক মাইরও খেয়েছি, যেটা হচ্ছে কিনা রুটি বানানোর সময় বাম হাতের কবজিটা দিয়ে আপনার বেলুনটা ঘোরাতে হবে। সো এইটা হচ্ছে একদম মেইন টিপস, যেটা আপনার রুটিটাকে গোল করবে আর 1 সেকেন্ডের মধ্যে আপনি রুটি বানায় ফেলতে পারবেন। এটা আমার মাইটটা আসলে কাজে লাগছে। যেমনি সুন্দর করে রুটি বানাতে পারি তেমনি কিন্তু খুব তাড়াতাড়িও বানাতে পারি। এখানে আমার রুটিও রেডি, হালুয়াও রেডি, সব কিছু। এই যে দেখতে পাচ্ছেন বুটের হালুয়াটা, এটা কিন্তু হচ্ছে একটা ডাইসের সাহায্যে আমি সুন্দর করে ফ্লাওয়ার শেপ দিয়েছি। আর এই ডাইসটাও আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। এটাতে 3টা শেপ থাকে, মানে আপনারা ফ্লাওয়ারটা আসলে চেঞ্জ করে করে আপনারা এটাদের ডাইসটা ইউজ করতে পারবেন। আর এটা দিয়ে শুধু হালুয়া না, আপনারা যে কোনো ধরনের পিঠাও কিন্তু খুব সুন্দর করে বানাতে পারবেন, যেমন নকশি পিঠা, পাক্কন পিঠা, মুখ পাক্কন পিঠা যেগুলো বলে আর কি। সো এগুলোও কিন্তু খুব ভালো করে হয়। তো আমি একটা চামচের সাহায্যে আমার পরিমাণ অনুযায়ী ডোটা নিয়েছি। যদি পুরোটা মানে যে ডাইসটা আছে এটা যদি একদম সম্পূর্ণ করে দেন সেক্ষেত্রে কিন্তু হালুয়াটা বেশ মোটা হয়ে যায়। তো আমি অর্ধেক পরিমাণ দিয়েছি, আর এভাবে ধরে একটা প্রেস করলেই হয়ে যায়। দেখছেন কি সুন্দর। এটার সাথে আরও 3টা ডাইস দেওয়া থাকবে। এটা যদি পারচেস করতে চান আমাকে কমেন্ট সেকশনে বলতে পারেন, আমি আপনাদের পেজের লিঙ্কটা শেয়ার করব। তো আমি একে একে এভাবে খুব ইজিলি বুটের হালুয়াগুলো একদম কমপ্লিট করে ফেলেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।